আমাদের চেম্বারে এমন অনেক মা বাবা আসেন যারা অভিযোগ করেন তাদের বাচ্চার নাক সবসময় বন্ধ থাকে বা বাচ্চা মুখ দিয়ে শ্বাস নেয় কিংবা রাতে ঘুমাতে পারে না, নাক ডাকে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আজকে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যার নাম এডিনয়েড হাইপারট্রফি। এই প্যাথোলজিটি বুঝতে হলে আমাদের এর অ্যানাটমি এবং ফিজিওলজি খুব পরিষ্কারভাবে জানতে হবে। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা বিষয়টা ধাপে ধাপে আলোচনা করি। এডিনয়েড মূলত একটা লিম্ফয়েড টিস্যু। এটি আমাদের নাকের ঠিক পেছনে, যেখানে গলার শুরু অর্থাৎ ন্যাসোফ্যারিংসে অবস্থিত। এটি আমাদের ইমিউন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। বাতাস বা খাবারের সাথে যে জীবাণুগুলো আমাদের শরীরে ঢোকার চেষ্টা করে, এডিনয়েড সেগুলোকে আটকে দেয় এবং শ্বেত রক্তকণিকা ও অ্যান্টিবডি তৈরির মাধ্যমে সেগুলোকে ধ্বংস করে। এটি কাদের থাকে? মনে রাখবেন, এডিনয়েড কিন্তু কোনো অস্বাভাবিক টিউমার নয় যে এটি কেবল অসুস্থ মানুষেরই থাকবে। এটি প্রতিটি মানুষেরই থাকে। সাধারণত জন্মের সময় এটি ছোট থাকে। 2 থেকে 6 বছর বয়সের মধ্যে এটি সবচেয়ে বেশি সক্রিয় এবং বড় হয়। তারপর 7 বা 8 বছর বয়সের পর থেকে এটি নিজে থেকেই ছোট হতে শুরু করে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর এটি প্রায় অদৃশ্যই হয়ে যায়। তাহলে সমস্যাটি কখন হয়? সমস্যাটি হয় তখন যখন এই টিস্যুটি স্বাভাবিকের চেয়ে বেশি বড় হয়ে যায় এবং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকেই বলা হয় এডিনয়েড হাইপারট্রফি। কেন হয় এমন? যখন কোনো বাচ্চার রিকারেন্ট ইনফেকশন বা বারবার সর্দি লাগা কিংবা অ্যালার্জিজনিত সমস্যা থাকে, তখন এই এডিনয়েড জীবাণুর সাথে লড়াই করতে গিয়ে ফুলে যায়। আর এমন ঘটনা বারবার ঘটতে থাকলে এক পর্যায়ে এটি আর ছোট হতে পারে না এবং স্থায়ীভাবে বড় হয়ে যায়। জেনেটিক প্রবণতা এবং পরিবেশগত কারণ এর পেছনে দায়ী থাকতে পারে। তাহলে এর লক্ষণগুলো কি কি? একজন ডাক্তার হিসেবে আপনার এর লক্ষণগুলো কিন্তু খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। যেমন প্রথমত মুখ দিয়ে শ্বাস নেওয়া। যেহেতু নাকের পথ এডিনয়েড দ্বারা বন্ধ থাকে বা বাধাগ্রস্ত থাকে, তাই বিকল্প হিসেবে বাচ্চা সবসময় মুখ হাঁ করে শ্বাস গ্রহণ করে। দ্বিতীয়ত স্নোরিং বা নাক ডাকা। ঘুমের সময় যেহেতু মুখ হাঁ করে ঠিকঠাকভাবে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট চেতনা থাকে না আমাদের, সেহেতু অনেক সময় মুখটা বন্ধ হয়ে যায় এবং তখন শ্বাস প্রশ্বাস চালানোর জন্য আবার সেই নাকই একমাত্র ভরসা। আর সেখানে সেই এডিনয়েডের বাধা। ফলে তখন নাকের ভিতরে একটা তীব্র শব্দ হয়, যেটাকে বাচ্চার মা বাবা আমাদের কাছে এসে নাক ডাকা বলে অভিযোগ করেন। তৃতীয়ত এডিনয়েড ফেস, যেটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় ক্যারেক্টারিস্টিক ফেসিয়াল অ্যাপিয়ারেন্স। এতে দীর্ঘমেয়াদী মুখ খোলা থাকার ফলে বাচ্চার মুখটা লম্বাটে হয়ে যায়, উপরের পাটির দাঁত সামনের দিকে এগিয়ে আসে, ফলে চেহারাটাও কিছুটা বোকাটে দেখা যায়। চতুর্থত কানের সমস্যা। আমাদের গলা এবং কানের সাথে একটা সংযোগকারী নালী রয়েছে যার নাম ইয়াস্টিকিয়ান টিউব। এডিনয়েড বড় হয়ে গেলে সেই ইয়াস্টিকিয়ান টিউব বন্ধ হয়ে যায়, ফলে কানে কম শোনা এবং কানে পুঁজ জমা, এই ধরনের সমস্যা দেখা দেয়। এবার আসেন হোমিওপ্যাথিক চিকিৎসার প্ল্যানে। হোমিওপ্যাথিতে আমরা কিন্তু কেবল বড় হয়ে যাওয়া মাংসপিণ্ডকে দেখি না, বরং রোগীর পুঙ্খানুপুঙ্খ কেস টেকিং করে টোটালিটি অফ সিমটমের ভিত্তিতে সম্পূর্ণ রোগীটার চিকিৎসা করি, যাতে রোগের পাশাপাশি তার রোগের টেন্ডেন্সি বা প্রবণতাকেও ধ্বংস করা যায়। রেপার্টারিগুলোতে এডিনয়েড সংশ্লিষ্ট বেশ কিছু রুব্রিক রয়েছে, যেখানে বলা হয়েছে এডিনয়েডের রোগীর কোন কোন অবস্থাতে কোন কোন মেডিসিন প্রযোজ্য হবে। যেমন এডিনয়েড হাইপারট্রফির সাথে অবিরত নেজাল ডিসচার্জ হলে ক্যালকেরিয়া ফ্লোর, ডিসচার্জ ওয়াটারি বা পানির মতো হলে টিউক্রিয়াম মারুম ভারুম, ডিসচার্জ অফেন্সিভ বা দুর্গন্ধযুক্ত হলে অরাম মেটালিকাম, ক্যালকেরিয়া কার্ভ। এডিনয়েডের সাথে যদি ঘ্রাণশক্তি প্রখর হয়ে যায় তাহলে কোনিয়াম ম্যাকুলেটাম, ঘ্রাণশক্তি কমে গেলে ক্যালকেরিয়া কার্ভ, সোরাইনাম, পালসিটিলা, স্যাঙ্গুইনেরিয়া। সমুদ্রযাত্রার সময় অর্থাৎ সমুদ্রের আশেপাশে আছে বা সমুদ্রে যাত্রা করছে, জাহাজে আছে, এরকম কারো যদি এডিনয়েডের সমস্যা দেখা দেয় তাহলে নেট্রাম মিউর। মধ্যবয়সী কিংবা বৃদ্ধ মহিলাদের যদি হয় তাহলে টিউক্রিয়াম মারুম ভারুম। সোরিক ডায়াথিটিস আছে এমন কোনো বাচ্চার যদি হয় তাহলে ফসফরাস ইত্যাদি। ওষুধের নামসহ কমপ্লিট ডাইনামিক্স থেকে এডিনয়েড সংশ্লিষ্ট সমস্ত রুব্রিকগুলোকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। জানি না এতগুলো দেওয়া যাবে কিনা, তবু আমি চেষ্টা করছি, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। তারপর এগুলো বুঝে নিয়ে এর সাথে অন্যান্য শারীরিক ও মানসিক লক্ষণগুলো সমন্বয় করে রোগীর জন্য প্রেসক্রিপশন করবেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় কিংবা যদি চান যে এই রুব্রিকগুলো ব্যাখ্যা করে আমরা আরও একটা ভিডিও করি, তবে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। আর হ্যাঁ, পাশাপাশি রোগীর মায়োজমেটিক কন্ডিশনও কিন্তু দেখতে হবে। এসব কেসে সাধারণত টিউবারকুলার এবং সাইকোটিক মায়োজমের প্রাধান্যতা দেখা যায়। আমাদের লক্ষ্য হবে বাচ্চার জীবনী শক্তিকে এমনভাবে জাগিয়ে তোলা যাতে তার শরীর নিজেই এই হাইপারট্রফি কমিয়ে আনতে পারে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে সার্জারি, অর্থাৎ সার্জারি কখন আবশ্যক। হোমিওপ্যাথিক চিকিৎসকের মুখে সার্জারির কথা শুনে অনেকে আবার একটু আঁতকে ওঠেন,
কিন্তু মনে রাখবেন, সার্জারি কিন্তু কেবল কোনো নির্দিষ্ট প্যাথির নিজস্ব সম্পত্তি নয়। জরুরি ক্ষেত্রে অনেক সময় সার্জারি আবশ্যক হয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রোগীকে সার্জনের কাছে পাঠাতে হবে। যদিও অন্যান্য চিকিৎসা পদ্ধতির প্র্যাকটিস অফ মেডিসিনে যে সমস্ত কেসকে সার্জিক্যাল বলা হয়েছে, তার অনেক কেসই আমাদের কাছে শুধু সাধারণ ওষুধেই ঠিক হয়ে যায়। যাই হোক, এডিনয়েড বড় হয়ে গেলে প্রায়ই এডিনয়েডেক্টমি বা অপারেশনের কথা বলা হয়। তবে ডাক্তার হিসেবে আপনাকে মনে রাখতে হবে, অপারেশন কেবল তখনই শেষ অপশন যখন ওষুধের মাধ্যমে কন্ডিশনগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিশেষত যদি দেখা যায় বাচ্চার শ্বাসকষ্টের কারণে হার্টের উপর মারাত্মক চাপ পড়ছে, কানে শোনার ক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে, কিংবা মুখের হাড়ের গঠন পুরোপুরি বদলে যাচ্ছে। তবে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় অধিকাংশ ক্ষেত্রেই অপারেশন ছাড়াই এই সমস্যার সমাধান সম্ভব। আমরা জানি এডিনয়েড কেটে ফেলা মানে হলো শরীরের একটা ইমিউন গেট বন্ধ করে দেওয়া। তাই আগে আমাদের চেষ্টা করতে হবে ইন্টারনাল মেডিসিনের মাধ্যমে এটাকে সুস্থ করার। আশা করি এডিনয়েড নিয়ে আপনাদের ধারণা এখন আরও স্পষ্ট হয়েছে। তবে আবারও বলি, এই ধরনের কেস ডিল করার সময় আঙ্গিক লক্ষণের পাশাপাশি রোগীর সাইকোলজি, কনস্টিটিউশন এবং মায়াজমকে সবসময় গুরুত্ব দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন সবাই।